অনেক বেশি লেখার পরেও আমরা 10-এ 10 পাই না বা অনেক কম নাম্বার পাই। অনেকে বলে যে খাতা ভরে লিখি কিন্তু কখনোই পূর্ণ নাম্বার বা 8-9 এরকম করে পাই না। আসলে সমস্যাটা কোথায় এবং অনেকে কম লিখেও কিভাবে অনেক বেশি নাম্বার পায় সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা দেখব বাংলার সৃজনশীল লেখার নিয়ম। আসলে কিভাবে লিখলে একটি সৃজনশীল যদি আমরা মানসম্মতভাবে লিখতে পারি তাহলে টিচার্সরা তোমার পূর্ণ নাম্বার দিতে অনেক সময় বাধ্যই থাকেন বলা যেতে পারে। তো আজকে আমরা দেখব কিভাবে সৃজনশীল প্রশ্ন লেখা যায়। সবার আগে একটি বিষয় মাথায় রাখতে হবে যে তুমি যত বেশি লিখো না কেন যদি প্রশ্ন না বুঝো এবং প্রশ্ন অনুযায়ী উত্তর না করো তাহলে তুমি আসলে নাম্বারই পাবা না। কম নাম্বার তো অনেক পরের ব্যাপার। তো এই ক্ষেত্রে তোমাকে আগে প্রশ্নটি বুঝতে হবে কি বলা হয়েছে এবং তুমি কি লিখতেছো। তো আমরা দেখি সৃজনশীল প্রশ্নের একটা কাঠামো আছে যে সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে। সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে এবং 1 নম্বর প্রশ্ন যেটি থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে অতিরিক্ত লেখার কোনো সুযোগ থাকে না। এবং 2 নম্বর প্রশ্ন থেকে অনুধাবনমূলক প্রশ্ন একটি প্রশ্ন করা হয় এবং সেটি বিবেচনা করে উত্তর দিতে হয়। তারপর থাকে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। দেখো প্রশ্নগুলোর ক্যাটাগরি অনুযায়ী নাম্বার ভাগ করা আছে। 1 নম্বরে হচ্ছে তোমার 1 নম্বর, 2 নম্বরে 2 নম্বর, আবার ঘ নম্বর বা 3 নম্বর প্রশ্নে 3 নম্বর, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে হচ্ছে 4 নম্বর। তো তোমাকে ওই অনুযায়ী উত্তরগুলো করতে হবে। 2 নম্বরে যদি তুমি 4 নম্বরের মতো করে লিখে ফেলো তুমি সময়ও হারাবা এবং নাম্বারও কম পাবা। তো এই বিষয়টি আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি বা কিভাবে আমরা বুঝতে পারি, দেখো প্রথম যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি মূল বক্তব্য লিখতে হবে, অতিরিক্ত লেখা যাবে না। মানে জ্ঞানমূলক প্রশ্নে যা বলা হবে সেটাই তোমাকে লিখতে হবে। যদি বলা হয় বাংলাদেশের রাজধানী কোথায়, তোমাকে ঢাকায় লিখতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। তোমাকে অতিরিক্ত কোনো কিছু লেখার এখানে সুযোগ নাই। দেখো অনুধাবনমূলক প্রশ্ন আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার অনুযায়ী প্যারা দিতে হবে। যেমন অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর আমরা 2টি প্যারা দিব। প্রথম প্যারায় আমরা জ্ঞানমূলক বিষয়টি এক লাইনে লিখবো। আমরা পরবর্তীতে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো সহজভাবে ক্লিয়ার করব। আগে আমরা একটু তাত্ত্বিক বিষয়টি জেনে নেই। দেখো দ্বিতীয় প্যারায় মূল ভাব বা ব্যাখ্যা বিস্তারিত তুলে ধরতে হবে। অনুধাবনমূলক প্রশ্নে এই তোমার 2টি প্যারা তোমাকে দিতে হবে। যখন আমরা প্রয়োগমূলক প্রশ্নে হাত দিব বা লেখা শুরু করব তখন আমরা দেখব যে প্রয়োগমূলক প্রশ্নে 3 নম্বর আমাকে এখানে 3টি প্যারা দিতে হবে। প্রথম প্যারায় উদ্দীপক ও মূল পাঠ্য বইয়ের যোগসূত্র বা মিল ও মিল এক বাক্যে তুলে ধরতে হবে। দ্বিতীয় প্যারায় উদ্দীপকের মূল বিষয়টি ব্যাখ্যা করতে হবে এবং তৃতীয় প্যারায় পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট গল্প বা কবিতার সাথে উদ্দীপকের তুলনা করতে হবে। দেখো 1 নম্বর প্যারায় তুমি একটু কম লিখবা, 2 নম্বর প্যারায় একটু বেশি লিখবা এবং 3 নম্বর প্যারায় হচ্ছে আর একটু বেশি লিখবা। এই হচ্ছে তোমার লেখার ধরন। আমরা একটু উদাহরণের মাধ্যমে পরে বুঝতে পারবো আসলে কতটুকু লিখতে হবে এবং কি লিখতে হবে। দেখো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই প্রশ্নটি সর্বোচ্চ নাম্বার। দেখো প্রথম প্যারায় সিদ্ধান্তমূলক বা মূল মন্তব্যটি একটা লিখতে হবে। আমাদের প্রশ্নে এরকম আছে যে তুমি কি এই মত তোমার এই মতের সাথে তুমি একমত কিনা বা তোমার মতামত দাও, যৌক্তিক সাদৃশ্য এগুলা তোমার এই মূলত এই প্রশ্নটার মধ্যে বলা হয়ে থাকে। তো প্রথম প্যারায় তুমি তোমার সিদ্ধান্তটা বলে দিবা, দ্বিতীয় প্যারায় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে ব্যাপারটি তুমি বুঝিয়ে দিবা এবং তৃতীয় প্যারায় পাঠ্য বইয়ের মূল ভাব বা মূল বক্তব্যের আলোকে বিশ্লেষণ করে তোমার বিশ্লেষণ টানতে হবে। মানে দ্বিতীয় প্যারায় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ, উদ্দীপকে কি বলা হয়েছে, উদ্দীপকের মূল বক্তব্যটাকে তুমি দ্বিতীয় প্যারায় বলবা, তৃতীয় প্যারায় তুমি পাঠ্য বইয়ের সাথে একটা কানেকশন তৈরি করবা। দেখো চতুর্থ ও শেষ প্যারায় নিজের মূল্যায়ন সহ একটি যৌক্তিক সিদ্ধান্ত বা উপসংহার টানতে হবে। ওই যে তোমার সিদ্ধান্তটা কি ছিল ওইটার একটা তুমি যুক্তি দিবা বা একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ দিবা। তো একটা আমরা উদাহরণ নিই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটি সৃজনশীল। এখানে দেখো যে একটা উদ্দীপক আছে যে শপথ নিয়েও পলাশী প্রান্তরের প্রধান সেনাপতি মির্জাফর যুদ্ধ অংশ নেননি। মূলত এখানে ওই যে সিরাজউদ্দৌলা নাটকের একটি কাহিনী তুলে ধরা হয়েছে বা একটি সারমর্ম দেওয়া হয়েছে এখানে। তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে 4টি। প্রথমে বলা হয়েছে যে কাকে রাবণী বলা হয়েছে এবং প্রফুল্ল কমলে কীটবাস, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এবং খ নম্বর প্রফুল্ল কমলে কীটবাস বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে
অনুধাবনমূলক প্রশ্ন। তুমি প্রথমে এখানে দেখতে হবে যে প্রফুল্ল কমলে কীটবাস কাকে বলা হয়েছে বা কাকে মিন করা হয়েছে, ওইটা তোমাকে 1 নম্বরে লিখতে হবে, পরে তুমি বিশ্লেষণ দিবা। এবং 3 নম্বরে বলা হয়েছে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করে। এখন তুমি প্রয়োগ করবা যে তুমি আসলে এই উদ্দীপক এবং কবিতা পড়ে কি বুঝলা, সেটা তুমি এই 3 নম্বর প্রশ্নে প্রয়োগ করবা। 4 নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এখানে বলা হচ্ছে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র। দেখো ওরা একটি সিদ্ধান্ত দিয়েছে যে এটা হচ্ছে আংশিক রূপায়ণ। এই যে উদ্দীপকটা আছে এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা আংশিক রূপায়ণ, সম্পূর্ণ নয়। এই এই সিদ্ধান্তটিকে তোমাকে যথার্থ মূল্যায়ন করতে হবে, মানে এই সিদ্ধান্তটি যে ঠিক সেটি তোমাকে মূল্যায়ন করতে হবে এই 4র্থ প্যারায়। দেখো আমরা যদি উত্তরটা দেখি প্রশ্নের, দেখো 1 নম্বর প্রশ্ন ছিল যে রাবণী কাকে বলা হয়েছে, রাবণের পুত্র মেঘনাদকে রাবণী বলা হয়েছে, এতটুকু আমাকে লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। এবং 2 নম্বর প্রশ্নে প্রফুল্ল কমলে কীটবাস বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নটা ছিল, এখানে তুমি 1 নম্বর প্যারায় তুমি লিখবা হচ্ছে যে প্রফুল্ল কমলে কীটবাস বলতে রাক্ষস রাজবংশের মতো পবিত্র মর্যাদাপূর্ণ বংশে বিভীষণের মতো দেশদ্রোহী। তার মানে আমাকে বুঝতে হবে যে প্রফুল্ল কমলে কীটবাস বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। এবং তুমি ওই যে 2 নম্বরে হচ্ছে তুমি একটা এই পাঠ্য বইয়ের আলোকে একটা বিশ্লেষণ নিবা যে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায়, মানে তোমাদের মতো করে তোমরা লিখবা। 3 নম্বর প্রশ্ন দেখো যে উদ্দীপকটি নিজ দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা, ওই যে মির্জাফরের কাহিনী, এবং শত্রুকে সহযোগিতা করার দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মানে মূলত সিরাজউদ্দৌলা নাটকটি ছিল বিশ্বাসঘাতকতা, এবং সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর, খুব কাছের লোক, এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বিভীষণ ছিল মেঘনাদের আপন চাচা, যে কারণে আমরা একটি সাদৃশ্য পাই, যে বিশ্বাসঘাতকতার একটা সাদৃশ্য এখানে পাই। তো প্রথম প্যারায় তুমি দেখো এখানে প্যারা 1, এই প্রথম প্যারায় তুমি এতটুকু কথা তুমি বলে দিবা। দ্বিতীয় প্যারায় তুমি বিশ্লেষণটা দিবা যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় দেখা যায় লঙ্কার ঘোর বিপদের সময় রাবণের আপন ভাই বিভীষণ সে হচ্ছে রামের পক্ষ নিয়ে নেয়, এটা এখানে বলা হয়েছে। তৃতীয় যে প্যারাটা, ওই প্যারার মধ্যে তোমার হচ্ছে ঘটনার একটা এবং উদ্দীপক, সিরাজউদ্দৌলার উদ্দীপক এবং এই বিভীষণের প্রতি মেঘনাদের একটি কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, যে আসলে উদ্দীপকে বলা হয়েছিল যে দেশদ্রোহিতা এবং বিশ্বাসঘাতকতার চিত্র দেখতে পাই উদ্দীপকে। মানে তোমরা তোমাদের মতো করে লিখবে, এখানে আমি একটি মডেল দেওয়ার চেষ্টা করেছি মাত্র আর কি। এবং 4 নম্বর প্রশ্ন যেটি উচ্চতর দক্ষতামূলক, সেখানে তোমরা 4টি প্যারা দেবা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকম করে তোমরা প্যারা দিবা। অনেকে আছে যে এক লাভটা খাতা ভরে ফেলে, আসলে একটি খাতা তোমার সৌন্দর্য টিচারের চোখে অনেকটা প্রভাব ফেলে, যে আসলে খাতাটি মূল্যায়ন করার ক্ষেত্রে খাতাটি কেমন দেখাচ্ছে সেই বিষয়টি টিচার গুরুত্ব দেয় নাম্বার দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে তোমার হাতের লেখা যেমনই হোক তোমাকে লিখতে হবে কোয়ালিটিফুল ভাবে। তো আমরা একটি উদাহরণ আসলে এখানে দেখি, এই 2টা ছবি আমি এআই দিয়ে তৈরি করেছি। এখানে তোমরা একটি বিষয় লক্ষ্য করো যে ভালো লেখা বলতে যেটি বোঝাচ্ছে যে তোমার এখানে দেখো ওর লেখাটা খুব স্পষ্ট, এখানে হাতের লেখা যেমনই হোক লেখা স্পষ্ট এবং সে প্যারার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছে। আবার এখানে খারাপ লেখা বলতে বোঝাচ্ছে যে এখানে লেখা কোনো প্যারা দেওয়া হয় নাই, সব একসাথে লিখে দেওয়া হয়েছে, এবং এখানে একটু অতিরিক্ত কাটাকাটি দেওয়া হয়েছে। তবে অনেকেই ভুলটা করে যে তোমার অনেকে এভাবে মুছে দিতে চায়, এভাবে এইরকম করে, কোনো সময় খাতার মধ্যে এরকম করা যাবে না। তুমি যদি কোনো তোমার ভুল লেখা হয় তখন তুমি এই লেখাটাকে একটানে কেটে দিবা বা জায়গাটা স্কিপ করবা, সুন্দর করে, মানে তোমাকে স্পষ্ট রাখতে হবে খাতাটিকে। তো এই হচ্ছে তোমার একটি ভালো সৃজনশীল লেখার টেকনিক। তোমরা এই বিষয়টি যদি ফলো করতে পারো তাহলে তোমরা আসলে বাংলায় বা যে কোনো সৃজনশীল প্রশ্নে ভালো করতে পারো।